সম্প্রতি আসাম একটা বিশাল বন্যার সম্মুখীন হয়েছে এবং বেশ কয়েকটা শহরে এখন পর্যন্ত জলমগ্ন অবস্থায় রয়েছে। আসামে বন্যা হওয়ার কারণ সাধারণত তিনটি এবং তিনটি ভৌগোলিক কারণ। কারণ তিনটি বুঝতে গেলে একটা ম্যাপের সাহায্য নিতে হবে। চলো ম্যাপে। এটা হচ্ছে ভারতবর্ষের উত্তর পূর্ব ভাগের ম্যাপ, মানে সেভেন সিস্টার্স যাকে বলে। এখানে আসাম রাজ্যটি রয়েছে এবং তিনটি যে ভৌগোলিক কারণ বললাম সেই তিনটি ভৌগোলিক কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে নদী অববাহিকা, মানে কি কি নদী আসামের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, কি কি প্রধান নদী। সব থেকে বড় এবং সব থেকে উল্লেখযোগ্য যে নদীটা আসামের মধ্যে দিয়ে প্রবাহিত সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ। ব্রহ্মপুত্র নদটা অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে কাজ করছে না কেন, সরি একটু মুছে নিই। অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে আসামের ভিতরে প্রবেশ করেছে এবং আসামকে লম্বালম্বিভাবে বিভক্ত করে মেঘালয়ের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ব্রহ্মপুত্র নদ। এটা হচ্ছে সব থেকে প্রধান নদী আসামে। একটু চওড়া করে দিই। ব্রহ্মপুত্র নদ আসামের ভিতর দিয়ে সব থেকে যে প্রধান নদীটা প্রবাহিত সেটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদ। এবার এর কিছু ডান তীরে এবং কিছু বাম তীরের নদী রয়েছে। ডান তীরের নদী সব থেকে উপরের দিকে শুরুতে যে নদীটা রয়েছে সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ থেকে উৎপন্ন হয়েছে। এই নদীটা মিলিত হয়েছে ব্রহ্মপুত্র নদে এসে এবং এই নদীটির নাম হচ্ছে সুবর্ণশিরি। সু কথার অর্থ উচ্চ অথবা ভালো। এটি উচ্চ স্থান থেকে তৈরি হয়েছে বলে এর নাম সুবর্ণশিরি। আমরা একে সংক্ষেপে এস লিখে দিলাম, সুবর্ণশিরি। ঠিক আরেকটু এগিয়ে এসে ভুটানের গা বরাবর এই ভুটানের পাশ দিয়ে আরেকটা নদী এসে মিলিত হয়েছে, এর নাম হচ্ছে মানস। আরেকটা নদী সিকিমের মধ্য দিয়ে উৎপন্ন হয়ে পশ্চিমবাংলার মধ্য দিয়ে বাংলাদেশে হয়ে ভিতরে গিয়ে এই ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিলিত হয়েছে। এই নদীটার নাম হচ্ছে তিস্তা। একে অনেকে ত্রিরাশি নদীও বলা হয়। সাধারণত ডান তীরে এই তিনটি প্রধান উল্লেখযোগ্য নদী এই জল বহন করার দিক থেকে। এছাড়া আরও অনেক ছোটোখাটো নদী রয়েছে, যেগুলো প্রধান নদী সেগুলো লিখলাম। এবার আসি বাম তীরের নদী। বাম তীরের নদী ঠিক আসাম যেখানে শুরু হচ্ছে এখানে ছোট্ট কয়েকটা নদী রয়েছে, তার নাম হচ্ছে ডিবং নদী। আরেকটা নদী ঠিক একই জায়গায় মিলিত হয়েছে এবং এটা খুব উল্লেখযোগ্য নদী। এই নদীটির নাম হচ্ছে লোহিত নদী। এটা ব্যাপক জল বহন করে এই ব্রহ্মপুত্র নদীর উপত্যকাতে, মানে অনেক জল বহন করে এনে ব্রহ্মপুত্র নদীকে দেয় লোহিত নদী। এবং এই নদীতে বলে রাখি, এই নদীতেই এখানে একটা সেতু তৈরি হয়েছে, তার নাম হচ্ছে ভূপেন হাজারিকা সেতু। ভারত তথা পশ্চিম এশিয়ার সব থেকে লম্বা সেতু। এটা প্রায় 9.15 কিলোমিটার লম্বা, মানে লম্বা বলো চওড়া বলো, লম্বা 9.15 কিলোমিটার লম্বা। এবং এই লোহিত নদীতে তৈরি হয়েছে সেই নদী, এই ব্রিজটা, সেতুটা গেল লোহিত নদী। এর পরবর্তীতে এই নাগাল্যান্ডের পাশ দিয়ে এখানে আরেকটা নদী মিলিত হয়েছে, এর নাম হচ্ছে, এতটা বাইরে নয়, এর নাম হচ্ছে বুড়িডিহং। সংক্ষেপে আমরা বি লিখি, বুড়িডিহং। এবার মিজোরামের পাশ থেকে আরেকটা নদী গিয়ে মিলিত হয়েছে, এর নাম হচ্ছে ধানসিঁড়ি। সংক্ষেপে ডি লিখি। উপরে যে নদীটা এটা ছিল সুবর্ণশিরি, মানে উচ্চ স্থান থেকে তৈরি হয়ে ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিলিত হয়েছে, তাই এর নাম সুবর্ণশিরি। নিচের দিকে এই অঞ্চলগুলোতে বেশ ধান হয়, এই অঞ্চলগুলো থেকে উৎপন্ন হয়ে আসামের এই ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিলিত হয়েছে, তার নাম তাই জন্য এর নাম হচ্ছে ধানসিঁড়ি। আর একটা নদী এই মেঘালয়ের ঠিক মাঝ বরাবর এই এলাকা থেকে তৈরি হয়েছে, এর নাম হচ্ছে কাপিলি নদী। সংক্ষেপে আমরা কে লিখি, একে কাপিলি নদী না বলে কপালপুরা নদী বলা উচিত, নাম রাখা উচিত ছিল, কারণ একটু পরে জানা যাবে কেন কপালপুরা বলছি এরকে। এই মোটামুটি নদী অববাহিকা, এটা ডান তীর এবং বাম তীর নদীগুলো এইগুলো। এছাড়া অনেক ছোটোখাটো নদী রয়েছে, কিন্তু এই নদীগুলো বিশেষ উল্লেখযোগ্য জল বহন করার দিক থেকে এবং বন্যার দিক থেকেও, এই জন্য এই নদীগুলোর নামগুলো লিখলাম। এটা হলো প্রধান কারণ, মানে ওই তিনটে ভৌগোলিক কারণের প্রথম কারণগুলো এটা, নদী অববাহিকা। কোন কোন নদী আছে আসামের মধ্য দিয়ে। এইবার আসি নদীর চড়ার গঠন।
দেখো প্রত্যেকটা নদী প্রায় পাহাড় অথবা পর্বত থেকে উৎপন্ন হয়ে এই আসামের ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে। ব্রহ্মপুত্র নদ এবং আসামের গঠনটা কেমন, বেসিন আকৃতির। বেসিন মানে আমাদের বাড়িতে বেসিন রাখা হয় হাত মুখ ধোয়ার জন্য, ওর গঠনটা কেমন, দুপাশ উঁচু মাঝখানটা নিচুর ঢালু, যেখানে জলটা পড়ে ঠিক ওখানে নিচু। ঠিক বেসিন ওই শব্দ থেকে এখানে আনা হয়েছে, দুটো একই শব্দ বেসিন। বেসিন মানে আসামের গঠনটাও ঠিক নিচু এবং ওই ব্রহ্মপুত্র নদটা ঠিক বেসিনের একদম নিচে আর চারিপাশে উঁচু। এইবার চারিপাশে যেসব নদীগুলো আছে সেই নদীগুলো প্রচণ্ড স্পিডে, মানে ঝর্ণা যেভাবে পড়ে উপর দিক থেকে নিচের দিকে, প্রচণ্ড স্পিডে নিচের দিকে গিয়ে মিলিত হয় ব্রহ্মপুত্র নদের সঙ্গে। এবার প্রচণ্ড স্পিডে যখন উপর দিক থেকে নিচে জল যায় নদীর ঢাল বরাবর, এবার নদীর চড়ায় যে পাথরগুলো থাকে ওই পাথরগুলো জলের ঘর্ষণের ফলে ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয়ে পলি বালি কাঁকড় ইত্যাদি তৈরি হয়ে এই সমুদ্র বলি কেন, এই নদী জলের সঙ্গে ঢাল বেয়ে বেয়ে নিচের দিকে নেমে এসে জমা করে এই ব্রহ্মপুত্র নদের চড়ায়। এবং ব্রহ্মপুত্র নদের চড়ায় জমা করতে করতে ব্রহ্মপুত্র নদের চড়া ভরে গেছে সম্পূর্ণ। ব্রহ্মপুত্র নদের চড়া সম্পূর্ণ ভরে গিয়ে বিশ্বের সব থেকে বড় নদী চড়া এখানে তৈরি হয়েছে ঠিক এই রকম জায়গায়। এর নাম হচ্ছে মাজুলি দ্বীপ। প্রায় 1260 বর্গ কিলোমিটার এই নদী চড়াটার আয়তন। সারা বিশ্বের সব থেকে বড় নদী চড়া, মানে একটা নদীর মধ্যে যদি এই 1260 বর্গ কিলোমিটার একটা নদী চড়া থাকে, তাহলে কতটা জায়গা দখল করেছে নদী চড়াটা এবং কতটা জল ধারণ ক্ষমতা কমিয়ে দিয়েছে। এবং স্যাটেলাইট ম্যাপ যদি দেখা যায় এই ব্রহ্মপুত্র নদের, দেখবে এই ব্রহ্মপুত্র নদের মধ্যে বেনুনি আকৃতির মনে হচ্ছে। বেনুনি মানে এই 90 দশকের বলিউডের হিরোইনরা যেভাবে চুল বাঁধত বেনুনি করে করে, ঠিক ওটাকে বলা হচ্ছে বেনুনি আকৃতির। ঠিক ওরকম দেখতে মনে হবে বেনুনি আকৃতির নদীর গঠন এটা। মানে প্রথম গেল হচ্ছে ব্রহ্মপুত্র নদ অথবা আসামের নদী, কি নদী আছে, মানে নদী অববাহিকা। দ্বিতীয় গেল নদীর গঠন, মানে নদী গঠন হয়েছে চারিদিকের পাহাড় পর্বতমালার অঞ্চল থেকে নদী প্রবাহিত হয়ে আসামে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়ে ব্রহ্মপুত্র নদের চড়া ভরে দিয়েছে। এইবার আসি মেইন টপিকে, মানে এত জল কোথা থেকে আসে। দেখো ম্যাপে একটু বড় করে নিই। এই ম্যাপ দেখলে বোঝা যাচ্ছে যে বঙ্গোপসাগর থেকে আসামের দূরত্ব বেশ খানিকটা, মানে হিসাব করলে প্রায় 400 থেকে 450 কিলোমিটার দূরত্ব সমুদ্র থেকে আসামের। কিন্তু তা সত্ত্বেও এত জল কোথা থেকে আসামের? এর প্রধান কারণ হচ্ছে মৌসুমি বায়ু। আমরা জানি আমাদের ভারতবর্ষ মৌসুমি জলবায়ু প্রধান দেশ, অর্থাৎ মৌসুমি বায়ুর কারণেই আমাদের ভারতবর্ষে বৃষ্টিপাত হয়, বর্ষাকাল আসে। এবার এইখানকার লোকগুলো সব বর্ষাকালে পাট রোপণ করে। এবার পাট রোপণ করার সময় ভগবানকে হাত তুলে ডাকে, ভগবান আমাদের একটু বৃষ্টি দাও। এবার ভগবান তো এই সেট হয়ে গেছে মৌসুমি বায়ু, বৃষ্টি চাইলেই দেবে মৌসুমি বায়ু ঢুকিয়ে। এবার মৌসুমি বায়ু ঢোকার মাধ্যমে এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। এবার আসামের ক্ষেত্রে কি করে কাজ করে মৌসুমি বায়ু? এই যে বে অফ বেঙ্গল, এক মিনিট, এই বে অফ বেঙ্গল এই অঞ্চল থেকে, এই সমস্ত অঞ্চলগুলো থেকে মৌসুমি বায়ু জলীয়বাষ্প নিয়ে এই দিকে প্রবেশ করে, বাতাসে মৌসুমি বায়ুর মাধ্যমে এদিকে প্রবেশ করে। আসামের ক্ষেত্রে এই অঞ্চলগুলো থেকে মৌসুমি বায়ু গিয়ে বাংলাদেশের উপর দিয়ে ঠিক মেঘালয়ে গিয়ে বাধা পায়। মেঘালয়ে কিসে বাধা পায়? মেঘালয়ে 3টে পাহাড় রয়েছে। এখানে পাহাড় 3টে, একটু কালার চেঞ্জ করি সব ভালো বোঝা যাবে। এখানে আছে গারো, খাসি, জয়ন্তিয়া, 3টি পাহাড় রয়েছে। 3টি পাহাড় নাম গারো, খাসি, জয়ন্তিয়া। 3টি পাহাড়ে বাধা পায় এই মৌসুমি বায়ু জলীয়বাষ্প নিয়ে যাচ্ছে, গিয়ে বাধা পেল গারো, খাসি, জয়ন্তিয়া। এটা হচ্ছে মেঘালয় রাজ্যের অন্তর্গত, একদম ঠিক বেড়ার মতো করে রয়েছে সামনাসামনি গারো, খাসি, জয়ন্তিয়া। এইবার এই বে অফ বেঙ্গল থেকে মৌসুমি বায়ু জলীয়বাষ্প নিয়ে গিয়ে এই গারো, খাসি, জয়ন্তীর সঙ্গে বাধা পায়। এবার এটা তো পাহাড়, বেশি উচ্চতা নয়, 1000 মিটারের নিচে থাকবে, মানে 700 থেকে 800 মিটার হবে উচ্চতা। ওর উপরে গিয়ে ওর সঙ্গে বাধা পেয়ে ঢাল বরাবর উপরের দিকে উঠে গিয়ে এই উপরে শীতল হাওয়ার সংস্পর্শে এসে এই জলীয়বাষ্পগুলো হয়ে যায় মেঘ হয়ে গিয়ে বৃষ্টিপাত ঘটাবে। কোথায় বৃষ্টিপাত ঘটাবে? কালারটা চেঞ্জ করলে ভালো বোঝা যাবে। বৃষ্টিপাত ঘটাবে ঠিক
এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত ঘটাবে। এবং একটা বিশেষ কথা বলে রাখি, বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোথায়? মৌসিনরাম। মৌসিনরামটা কোথায় অবস্থিত? মৌসিনরাম অবস্থিত এই অঞ্চলটাতে, মানে গারো খাসি, মাঝখানের পাহাড়টার নাম হচ্ছে খাসি। এই খাসি পাহাড়ের কাছে মৌসিনরাম অবস্থিত। এবং এইখান থেকে উৎপন্ন হয়েছে সেই কাপিলি নদী, মানে পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল থেকে যে নদী তৈরি হতে পারে, সেই নদী কতটা স্পিড এবং কতটা পরিমাণে জল প্রবাহিত করতে পারে ধারণার বাইরে। এই জন্য এই নদীটাকে কাপিলি নদী না বলে কপালপোড়া নদী বলতে চেয়েছিলাম আমি। যাই হোক, মানে এই সমস্ত অঞ্চল থেকে জলীয়বাষ্প নিয়ে এই তিনটে পাহাড়ে বাধা পেয়ে, গারো খাসি জয়েন্টের বাধা পেয়ে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটাবে এই অঞ্চলগুলোতে। এবং এই অঞ্চলগুলো চারিদিকেই উঁচু ঢালু জায়গা, এবং এইসব জায়গায় বৃষ্টিপাত হলে সমস্ত নদী খাত বরাবর বৃষ্টির জলগুলো প্রবাহিত হয়ে জমা হবে কোথায়? এই ব্রহ্মপুত্র নদে। চারিদিক থেকে এত জল এসে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হচ্ছে, এবং তার সাথে সাথে এই কপালপোড়া নদী অর্থাৎ কাপিলি নদী বিশ্বের সব থেকে বেশি বৃষ্টিবহুল অঞ্চল থেকে জল বহন করে এই ব্রহ্মপুত্র নদী গিয়ে ঢালছে। সেই জল বন্যা কেন হবে না? আমাদের আগের সরকার বলতেন যে পার্টি যদি জয়লাভ করে, পার্টির ছেলেমেয়েরা তো একটু দুষ্টুমি করবে। ঠিক এইখানেও আশেপাশে এতগুলো ছেলে মেয়ে অর্থাৎ শাখা নদীগুলো জল প্রবাহিত করে ব্রহ্মপুত্র নদকে দিচ্ছে। ব্রহ্মপুত্র নদ একটু দুষ্টুমি কেন করবে না? অর্থাৎ এই ব্রহ্মপুত্রর দুষ্টুমির জন্য আসাম যায় ভেসে। সুতরাং কারণ তিনটে। প্রথম হচ্ছে নদীর গঠন, দ্বিতীয় হচ্ছে নদীর চড়া বুঝে গেছে, তৃতীয় হচ্ছে এই মৌসুমী বায়ুর প্রভাবে ওখানে বৃষ্টিপাত হচ্ছে।